বায়ু নির্মলের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশানে ক্লাস 12-এর বিভিন্ন পোর্শন নিয়ে যেমন আলোচনা করছি, সেরকমভাবে ক্লাস 11-এরও বিভিন্ন পোর্শন নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ বায়োলজির সিলেবাসের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনেও বায়োলজিক্যাল সায়েন্সে কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। সুতরাং এক্ষেত্রে আমরা বায়োটেকনোলজি পোর্শন যেমন আলোচনা করছি, সেরকমভাবে এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা প্ল্যান্ট ফিজিওলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস অর্থাৎ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ সম্বন্ধে আলোচনা করব। ওকে, সালোক সংশ্লেষে অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও থাকবে এবং আশা করি এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখলে সালোক সংশ্লেষ সম্বন্ধে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। এবং মনে রাখবে যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় অনেক কোয়েশ্চেন্স দিতে পারে। ওকে, সো আজকে আমরা দেখে নেব যে ফটোসিনথেসিসের বিভিন্ন বেসিক কনসেপ্টগুলো আমরা একটু দেখে নিই। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ, বার্নেস ইউজ দ্য টার্ম ফটোসিনথেসিস, অর্থাৎ বার্নেস প্রথম ফটোসিনথেসিস শব্দটা ব্যবহার করেন। ফটোসিনথেসিস মানে ফটো মানে হচ্ছে আলোক এবং সিনথেসিস মানে প্রোডাক্ট, অর্থাৎ আলোকের উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষ, সেটাই হলো ফটোসিনথেসিস। এবং ফটোসিনথেসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ইন দ্য আর্থ। ওকে, অর্থাৎ পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো আছে তার মধ্যে সালোক সংশ্লেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সালোক সংশ্লেষ পদ্ধতির প্রধান যে মেকানিজম সেটা হচ্ছে লাইট, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, অর্থাৎ সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড এবং জল, এগুলো পরস্পরের সঙ্গে রিয়াকশান করে, অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে কিভাবে ফুড বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে সেটাই আমাদেরকে পড়তে হবে। সুতরাং মেনলি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড এবং জল কিভাবে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। ওকে, the process by which the chlorophyll bearing organism produce the carbohydrate or the food from the sunlight, carbon dioxide and the water, এবং তাকেই আমরা বলবো সালোক সংশ্লেষ। এবং সালোক সংশ্লেষের যে বাই প্রোডাক্ট অর্থাৎ উপজাত হিসাবে যে পদার্থগুলো উৎপন্ন হয় সেটা হলো অক্সিজেন এবং জল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অর্থাৎ সালোক সংশ্লেষ পদ্ধতিতে উপজাত হিসাবে অক্সিজেন এবং জল উৎপন্ন হয়। রুবেন, কামেন, কেলভিন, ব্ল্যাকম্যান আর দ্য ফেমাস সায়েন্টিস্ট ফর রিসার্চ ইন দ্য ফটোসিনথেসিস, অর্থাৎ এই সমস্ত বিজ্ঞানীরা ফটোসিনথেসিস সম্বন্ধে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। সালোক সংশ্লেষ পদ্ধতির যে রিয়াকশান, এটা তোমরা প্রত্যেকেই জানো এবং ক্লাস 9 থেকে তোমরা এই রিয়াকশান পড়ে আসছো, তবু আমরা একটু দেখে নিই। 6CO2 + 12H2O এবং ক্লোরোফিল এবং সানলাইট, এবং তার ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গ্লুকোজ জাতীয় খাবার বা C6H12O6 + 6O2, অর্থাৎ অক্সিজেন উৎপন্ন হয় এবং 6 অণু জল উৎপন্ন হয়। সো দিস ইজ এ ওয়েল নোন কেমিক্যাল রিয়াকশান। ওকে, এবং কতগুলো বিজ্ঞানীর নাম আমরা একটু দেখে নিই, অর্থাৎ সালোক সংশ্লেষ পদ্ধতিতে তাদের অবদান আমরা একটু দেখে নিই। অ্যারিস্টটল এবং থিওফ্রেটাস এটাই বলেছিলেন যে প্ল্যান্ট গেট নিউট্রিশন ফ্রম দ্য সয়েল, এবং অ্যারিস্টটল এবং তার সুযোগ্য ছাত্র থিওফ্রেটাস তারা বলেছিলেন যে উদ্ভিদ তাদের যে পুষ্টি সংগ্রহ করে মাটি থেকে। অ্যারিস্টটল ছিলেন ফাদার অফ জুলজি এবং থিওফ্রেটাস ফাদার অফ বোটানি। ভন হেলফোর্ড বলেন যে উদ্ভিদ তাদের পুষ্টি সংগ্রহ করে জল থেকে, এবং স্টিফেন হেন্স বলেছিলেন যে বাতাস, গ্রিন লিভস অর্থাৎ সবুজ পাতা এবং সূর্যালোক, এই তিনটের মিলিত প্রভাবেই খাবার তৈরি হয়। ওকে, এবং বার্নেস ইউজ দ্য টার্ম ফটোসিনথেসিস, এবং বার্নেস প্রথম ফটোসিনথেসিস শব্দটা ব্যবহার করেন। এবং ব্ল্যাকম্যান বলেছিলেন যে সালোক সংশ্লেষ দুটি ধাপে হয়, একটি লাইট রিয়াকশান এবং আর একটা হচ্ছে ডার্ক রিয়াকশান। ওকে, আমাদেরকে লাইট এবং ডার্ক রিয়াকশানের ডিটেলস সম্বন্ধে জানতে হবে এবং বুঝতে হবে। সো ফটোসিনথেসিস অকার্স ইন, অর্থাৎ সালোক সংশ্লেষ কোথায় সম্পন্ন হয়? অর্গানিজম হু বিয়ার দ্য ফটোসিনথেটিক পিগমেন্ট অর দ্য ক্লোরোফিল, অর্থাৎ যে সমস্ত জীবে ফটোসিনথেটিক পিগমেন্ট বা সালোক সংশ্লেষকারী রঞ্জক বা ক্লোরোফিল থাকে তারাই সালোক সংশ্লেষ সম্পন্ন করে। ব্যাকটেরিয়া, কোন কোন জীব সালোক সংশ্লেষ সম্পন্ন করে আমরা একটু দেখে নিই। যে ব্যাকটেরিয়া কন্টেইন দ্য ব্যাকটেরিয়াল ক্লোরোফিল হুইচ প্রেজেন্ট ইন দ্য প্লাস্টোজোম অর দ্য প্লাস্টিড লাইক স্ট্রাকচার। সো ব্যাকটেরিয়ার মধ্যে প্লাস্টোজোম থাকে এবং প্লাস্টোজোম অনেকটা প্লাস্টিডের মতো গঠন, এবং যেহেতু প্লাস্টোজোম থাকে সেই জন্য ব্যাকটেরিয়ার মধ্যে সালোক সংশ্লেষ হয়। ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবালে যেটা থাকে সেটা হলো ক্রোমাটোফোর। সো এটা একটা নীলাভ সবুজ শৈবালের একটি কোষ এবং তার মধ্যে ক্রোমাটোফোর থাকে, এবং ক্রোমাটোফোর থাকার জন্য ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল সালোক সংশ্লেষ সম্পন্ন করতে পারে। রোডোফাইটি বা ফিওফাইটিও কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। কিন্তু হায়ার প্ল্যান্ট অর্থাৎ উচ্চ যে সমস্ত উদ্ভিদগুলো আছে তাদের মধ্যে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টিড থাকে এবং তার ফলে তারা সালোক সংশ্লেষ সম্পন্ন করে। ওকে, এবং মেনলি আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত প্ল্যান্টস প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টিড যে সমস্ত প্ল্যান্টসে থাকে বা উদ্ভিদে থাকে তারা কিভাবে সালোক সংশ্লেষ করে সেটা আমরা পড়ব। ওকে, এক্ষেত্রে আমরা একটা টার্ম আমরা একটু দেখে নিই, সেটা হলো কগনোজেনি।
অ্যাকচুয়ালি কগ্নোজেনি পদ্ধতিতে এটাই হচ্ছে ব্যাখ্যা করা আছে যে কিভাবে উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি হলো। প্রথম যে কোষ সেটা ছিল প্রোটোবায়েন্ট, এবং প্রোটোবায়েন্টের বাইরের দিকে একটা প্রোটিনের আবরণ এবং নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ থাকে, এবং যে সমস্ত প্রোটোবায়েন্টগুলো প্লাস্টিডকে যারা হচ্ছে গ্রহণ করে তারা প্ল্যান্টে পরিণত হয় বা উদ্ভিদে পরিণত হয়, এবং যে সমস্ত প্রোটোবায়েন্টগুলো প্লাস্টিডকে গ্রহণ করেনি তারা অ্যানিম্যালসে পরিণত হয়। সো কগ্নোজেনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কগ্নোজেনিতে এটাই বলা আছে যে কিভাবে উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি হয়। এবারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোষীয় অঙ্গাণু অর্থাৎ প্লাস্টিডের গঠন আমরা একটু দেখে নিই। লিভেনহক ফার্স্ট টোল্ড অ্যাবাউট দ্য প্লাস্টিড, অর্থাৎ লিভেনহক প্রথম প্লাস্টিডের কথা বলেছিলেন, এবং প্লাস্টিড হলো ফটোসিনথেটিক অর্গানেলি বা সালোক সংশ্লেষকারী কোষীয় অঙ্গাণু, অ্যান্ড দিস ইজ প্রেজেন্ট ইন দ্য মেসোফিল সেলস অফ দ্য লিভ, অর্থাৎ পাতার মেসোফিল কোষে প্লাস্টিড থাকে, এবং প্লাস্টিড একটি দ্বি-একক পর্দা পরিবেষ্টিত কোষীয় অঙ্গাণু, এবং প্লাস্টিডের এই দ্বি-একক পর্দার ভিতরের দিকে যে অংশটা থাকে সেটা হলো স্ট্রোমা, এবং স্ট্রোমার মধ্যে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা, এবং স্ট্রোমার মধ্যে বিভিন্ন প্রোটিনাসিয়াস এনজাইম থাকে। এই প্রসঙ্গে আর একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে স্ট্রোমার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসেচক থাকে, তার নাম হচ্ছে রুবিস্কো, অর্থাৎ রাইবোলেজ বিসফসফেট কার্বক্সিলেজ আর অক্সিজেনেস, এবং এটা দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ফাউন্ড ইন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীতে যত প্রোটিন আছে সমস্ত প্রোটিনের মধ্যে এই প্রোটিন সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ওকে, এবং স্ট্রোমার মধ্যে ক্লোরোপ্লাস্টের ডিএনএ থাকে, যাকে আমরা বলবো প্লাস্টিডোম, এবং 70s রাইবোসোম থাকে, অর্থাৎ ডিএনএ এবং রাইবোসোম যেহেতু এই দুটো অংশই থাকে বা এই দুটো পোর্শন থাকে, সেই জন্য এটা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু হিসেবে কাজ করে, এবং কিছু গ্র্যানিউলস বা দানা থাকে, এবং স্টার্চ গ্র্যানিউল থাকে। ওকে, এবং স্ট্রোমার মধ্যে যে থাইলাকয়েড থাকে, এবং থাইলাকয়েড হচ্ছে অসংখ্য চাকতির মতো অংশ, এবং থাইলাকয়েডের আরও একটা নাম হলো লকিউলাস। ওকে, এবং থাইলাকয়েডগুলো পরপর সজ্জিত হয়ে যেটা তৈরি করে তার নাম হচ্ছে গ্রানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন পড়বো যে ফটোসিনথেটিক পিগমেন্ট অর্থাৎ PS এবং PS2 এরা কিন্তু গ্রানার মধ্যে বর্তমান থাকে। ওকে, সুতরাং গ্রানার গঠন কিন্তু গুরুত্বপূর্ণ হবে, অর্থাৎ তোমাকে জানতে হবে যে কোনটা অ্যাপ্রেসড পার্ট এবং কোনটা নন অ্যাপ্রেসড পার্ট, রাইট? সো এবং এই গ্রানাগুলি পরস্পরের সঙ্গে যে চ্যানেল দিয়ে যুক্ত থাকে তাকেই বলা হয় ফ্রেড চ্যানেল। এই প্রসঙ্গে একটা নোটস আমরা দেখে নিই যে 50% অফ দ্য টোটাল স্ট্রোমাল এনজাইম ইজ দ্য রুবিস্কো, অর্থাৎ স্ট্রোমাতে যে এনজাইমগুলো থাকে তার 50% এনজাইম হলো রুবিস্কো, এবং রুবিস্কোর পুরো নাম হলো রাইবোলেজ বিসফসফেট কার্বক্সিলেজ আর অক্সিজেনেস। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন দ্য আর্থ, অর্থাৎ রুবিস্কো এনজাইম হলো দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন, অর্থাৎ পৃথিবীতে প্রাপ্ত সব থেকে বেশি পরিমাণ প্রোটিন। ওকে, এবং ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে লাইট রিয়াকশন বা আলোক দশা সম্পন্ন হয়, এবং স্ট্রোমা অঞ্চলে অন্ধকার দশা সম্পন্ন হয়। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফটোসিনথেটিক পিগমেন্ট। তো ফটোসিনথেটিক পিগমেন্ট জেনারেলি এরা হচ্ছে প্রোটিন জাতীয়, এবং ফটোসিনথেটিক পিগমেন্টের মধ্যে ডাবল বন্ড থাকে, এবং ফটোসিনথেটিক পিগমেন্টে এই ডাবল বন্ড থাকে বলে ফটোসিনথেটিক পিগমেন্ট একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করে। সুতরাং আলোক সম্বন্ধে আমাদেরকে কিন্তু ডিটেলসে জানতে হবে। ফটোসিনথেটিক পিগমেন্ট হিসেবে যারা কাজ করে সেটা হলো ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস, এবং ক্যারোটিনয়েডস দু রকম হতে পারে, একটি ক্যারোটিন এবং আরও একটা হলো জ্যান্থোফিল এবং ফাইকোবিলিন। ওকে, so photosynthetic pigment are organic compound which can absorb the visible light spectrum of the sunlight, অর্থাৎ সূর্যের আলোর যে ভিজিবল লাইট বা দৃশ্যমান আলোক অংশকে ফটোসিনথেটিক পিগমেন্ট শোষণ করতে পারে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য কনজুগেটেড ডাবল বন্ড, অর্থাৎ এক্ষেত্রে কনজুগেটেড ডাবল বন্ড থাকে, এবং সেই কারণের জন্যই তারা সূর্যালোক শোষণ করতে পারে। ওকে, নেক্সট থার্মোডাইনামিক্স প্রিন্সিপালে এটাই বলা হয়েছে যে ফোটন অফ দ্য সানলাইট প্রেজেন্ট অ্যাজ দ্য কেমিক্যাল এনার্জি ইন দ্য কার্বোহাইড্রেট, অর্থাৎ সূর্যালোকের যে ফোটন সূর্যের আলোতে যে শক্তি থাকে সেটা হচ্ছে ফোটন কণা হিসেবে থাকে, এবং সেটাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার যখন তৈরি হয় কার্বোহাইড্রেটের মধ্যে যে বন্ড থাকে সেই বন্ডের মধ্যেই এই রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত হয়, অর্থাৎ সৌরশক্তি এক্ষেত্রে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এবং থার্মোডাইনামিক্সের নিয়মে আমরা জানি যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, সুতরাং সালোক সংশ্লেষ পদ্ধতিতে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কার্বোহাইড্রেটের মধ্যে। ওকে, এবার আমরা একটু সানলাইট সম্বন্ধে জেনে নিই, এবং তোমরা জানো যে আলো ছাড়া কিন্তু কখনোই সালোক সংশ্লেষ সম্ভব নয়, সুতরাং সূর্যের আলো সম্বন্ধে আমাদেরকে ভালোভাবে ধারণা থাকতে হবে। এবং সূর্যের আলো কাকে বলে? সূর্যালোক হলো অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ফোটন নামক তড়িৎ নিরপেক্ষ আলোক কণা সমষ্টি, অর্থাৎ সূর্যালোক মেড অফ দ্য ফোটন, অর্থাৎ ফোটন দ্বারা গঠিত, হুইচ ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ ফোটন হলো ইলেকট্রিক্যালি নিউট্রাল উইথ ভেরি শর্ট ওয়েভলেন্থ। ওকে, আর ভেরি স্মল ওয়েভলেন্থ, অর্থাৎ অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ফোটন নামক তড়িৎ নিরপেক্ষ আলোক কণার সমষ্টি, একেই বলা হয় সূর্যালোক।
এবং সূর্যালোকে যদি আমরা দেখি তাহলে সূর্যালোকে কতগুলো ভাগে ভাগ করা হয় অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েভলেন্থ, অর্থাৎ ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সূর্যালোকে কসমিক রে, গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল লাইট, ইনফ্রারেড রে এবং মাইক্রোওয়েভ, এই কতগুলো ভাগে সূর্যালোককে ভাগ করা হয়। ওকে, এবং যত কসমিক রে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তারপরে গামা রে, তারপর ইউভি রে, এক্স রে এবং তারপরে ইউভি রে, অর্থাৎ এদের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। ওকে, এবং ভিজিবল লাইটের ডান দিকে যেটা আছে সেটা হলো ইনফ্রারেড রে এবং মাইক্রোওয়েভ এবং বা রেডিও ওয়েভ, এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেশি, রাইট। এবং আমরা জানি যে যত তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তত শক্তি কম হবে। ওকে, সুতরাং কসমিক রের যে শক্তি সেটা অনেক বেশি, কারণ কসমিক রের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অনেক কম। ওকে, সুতরাং গামা রের হচ্ছে শক্তি কসমিক রের তুলনায় কম কিন্তু এক্স রের তুলনায় বেশি, রাইট। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্রিন্সিপাল। সো ওয়েভলেন্থ যত বাড়বে তত এনার্জি তত কমবে, এবং ওয়েভলেন্থ যত কম হবে তত এনার্জি তত বাড়বে। কিন্তু সূর্যালোককে এই যে আমরা বিভিন্ন ভাগে আমরা যে ভাগ করলাম, অর্থাৎ অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েভলেন্থ, এর মধ্যে ভিজিবল লাইট স্পেকট্রাম বা ভিজিবল লাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভিজিবল লাইটে কীরকম তরঙ্গ দৈর্ঘ্য থাকে, অর্থাৎ ভিজিবল লাইট যে 7টি বিভিন্ন বর্ণের আলোকের সমষ্টি, সেক্ষেত্রে কেমন তরঙ্গ দৈর্ঘ্য থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। কসমিক রে, গামা রে, এক্স রে অ্যান্ড দ্য ইউভি রে আর রিফ্লেক্টেড বাই দ্য ওজোন লেয়ার, অর্থাৎ কসমিক রে, গামা রে, এক্স রে এবং ইউভি রে এরা সরাসরি পৃথিবীতে আসে না, এরা ওজোন স্তরে প্রতিফলিত হয়ে ফিরে চলে যায়। এবং ভিজিবল লাইট যার তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 760 ন্যানোমিটার, এরা কিন্তু পৃথিবীতে আসে। ওকে, এবং এই ভিজিবল লাইট সমগ্র জীবজগতের উপর খুব দারুণভাবে প্রভাব বিস্তার করে। এবং ভিজিবল লাইটকে যদি আমরা প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে পাঠাই, তাহলে ভিজিবল লাইট 7টি বিভিন্ন বর্ণের আলোকে বিভাজিত হয়। এবং তোমরা জানো এই 7টি বিভিন্ন বর্ণের আলোককে আমরা মনে রাখবো ভিপজিআর দিয়ে। অর্থাৎ ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 430 ন্যানোমিটার, ইন্ডিগোর তরঙ্গ দৈর্ঘ্য 430 থেকে 470 ন্যানোমিটার, ব্লু এর তরঙ্গ দৈর্ঘ্য 470 থেকে 500 ন্যানোমিটার, গ্রিনের তরঙ্গ দৈর্ঘ্য 500 থেকে 580 ন্যানোমিটার, ইয়েলো এর তরঙ্গ দৈর্ঘ্য 580 থেকে 600 ন্যানোমিটার, অরেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য 600 থেকে 650 ন্যানোমিটার এবং রেডের তরঙ্গ দৈর্ঘ্য 650 থেকে 760 ন্যানোমিটার। এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লু এবং রেড জোন, এটাকে আমি মার্ক করেছি, এর কারণ হচ্ছে ব্লু এবং রেড জোনেই কিন্তু সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়। তবে রেড জোনের তুলনায় ব্লু জোন অফ লাইটে সালোক সংশ্লেষ আরও বেশি ভালো হয়। সুতরাং এই সম্বন্ধে তোমাদের অনেক কনফিউশন থাকতে পারে। সুতরাং ভিজিবল লাইট স্পেকট্রামের ব্লু এবং রেড জোনেই কিন্তু সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। ওকে, নেক্সট, ফটোসিনথেটিক পিগমেন্ট অ্যাবসর্ব দ্য অল জোন অফ লাইট অফ দ্য ভিজিবল স্পেকট্রাম, অর্থাৎ ফটোসিনথেটিক পিগমেন্ট সমস্ত জোন অফ লাইটকে কিন্তু শোষণ করে। এবং ক্লোরোফিল অ্যাবসর্ব অল জোন অফ দ্য লাইট এক্সেপ্ট দ্য গ্রিন, এবং ক্লোরোফিল সমস্ত জোন অফ লাইটকে শোষণ করে, কেবলমাত্র সবুজ বর্ণের আলোককে ক্লোরোফিল শোষণ করতে পারে না, প্রতিফলিত করে দেয়, এবং সেই জন্যই ক্লোরোফিলকে সবুজ বর্ণের দেখায়। অ্যান্ড ইট অ্যাকচুয়ালি রিফ্লেক্ট দ্য গ্রিন জোন সো অ্যাপিয়ার্স অ্যাজ দ্য গ্রিন। ওকে, এবং ক্লোরোফিল মোস্ট অ্যাবসর্ব দ্য ব্লু অ্যান্ড দ্য রেড জোন অফ লাইট, অর্থাৎ ক্লোরোফিল কেবলমাত্র ব্লু এবং রেড জোন অফ লাইটকে সব থেকে বেশি শোষণ করে, এবং সেই জন্যই ফটোসিনথেসিস এই জোন অফ লাইটে সব থেকে ভালো হয়। ওকে, এবং এক্ষেত্রে আমরা একটু টোটাল কনসেপ্টটাকে আমরা একটু ডায়াগ্রামের মধ্য দিয়ে আমরা একটু দেখে নিই। তো সূর্যের আলো, অর্থাৎ সূর্যের মধ্যে হাইড্রোজেন হিলিয়াম পরমাণুতে পরিণত হয় এবং তার ফলে হিউজ পরিমাণে এনার্জি নির্গত হয়, এবং সেই এনার্জিগুলো ফোটন হিসাবে নির্গত হয়, এবং এই ফোটনের মধ্যে কসমিক রে, গামা রে, এক্স রে এবং ইউভি রে এরা ওজোন স্তরে প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে আসে। ওকে, এবং ভিজিবল লাইট স্পেকট্রাম কেবলমাত্র পৃথিবীতে আসে, এবং রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ এরা কিন্তু জল এবং কার্বন ডাইঅক্সাইড এর দ্বারা প্রতিফলিত হয়ে চলে যায়। ওকে, এবং ফোটনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টাম বা এনার্জি হিসাবে থাকে, এবং কোয়ান্টাম বা এনার্জি এর পরিমাণ এইচ নিউ এই ফর্মুলা দিয়ে নিয়ন্ত্রিত হয়। ওকে, তো তাহলে আমরা দেখলাম যে ভিজিবল লাইট স্পেকট্রাম পৃথিবীতে আসে এবং তারা সালোক সংশ্লেষে সাহায্য করে। এবারে আমরা একটু ফটোসিনথেটিক পিগমেন্ট সম্বন্ধে একটু জেনে নিই, এবং আমি তোমাদেরকে যেটা বলবো, যে পোর্শনগুলোই তোমাদেরকে বলবো যেগুলো জেনারেলি পরীক্ষাতে আসে। ওকে, অ্যাকচুয়ালি সমস্ত বিষয় পড়ার দরকার নেই, তো যেগুলো পরীক্ষাতে আসে সেই বেসিক কনসেপ্ট কিন্তু তোমাদেরকে জানতে হবে। ওকে, তো আমরা একটু দেখে নিচ্ছি ফটোসিনথেটিক পিগমেন্ট। এবং ফটোসিনথেটিক পিগমেন্ট প্রধানত ইম্পর্টেন্ট ফটোসিনথেটিক পিগমেন্ট দু রকম, একটা ক্লোরোফিল এবং আর একটা হলো ক্যারোটিনয়েডস। এবং ক্লোরোফিলের মধ্যে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি প্রাইমারি ফটোসিনথেটিক পিগমেন্ট, এবং ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি এবং ক্লোরোফিল ই এরা অ্যাক্সেসরি বা সাহায্যকারী ফটোসিনথেটিক পিগমেন্ট। ওকে, এবং ক্যারোটিনয়েডস দু ধরনের হয়, ক্যারোটিন এবং জ্যান্থোফিল, এবং এরাও কিন্তু অ্যাক্সেসরি ফটোসিনথেটিক পিগমেন্ট। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফটোসিনথেটিক পিগমেন্ট আর ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল বি।
এবারে কতগুলো ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে পড়তে হবে। প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাবসর্পশন স্পেকট্রাম বা সালোক সংশ্লেষের শোষণ বর্ণালী। স্পেকট্রোফটোমিটার ইজ এ ডিভাইস হুইচ মেজার দ্য অ্যামাউন্ট অফ দ্য ভেরিয়াস জোন অফ দ্য ভিজিবল লাইট অ্যাবসর্ব বাই দ্য ভেরিয়াস টাইপস অফ দ্য ফটোসিন্থেটিক পিগমেন্ট। অর্থাৎ ফটোমিটার হলো এমন একটা যন্ত্র যার সাহায্যে ফটোসিন্থেটিক পিগমেন্ট বা সালোক সংশ্লেষকারী রঞ্জক ভিজিবল লাইট বা দৃশ্যমান আলোক বর্ণালীর কোন অংশকে শোষণ করে সেটা জানা যায়। ওকে, এবং ক্লোরোফিল অ্যাবসর্ব মোস্টলি ব্লু অ্যান্ড দ্য রেড জোন অফ লাইট, এবং একেই বলা হয় অ্যাবসর্পশন স্পেকট্রাম। অর্থাৎ ক্লোরোফিল ভিজিবল লাইট স্পেকট্রামের ব্লু এবং রেড জোন অফ লাইটকে সব থেকে বেশি শোষণ করে। সুতরাং ক্লোরোফিল আমরা দেখতে পাচ্ছি ব্লু এবং রেড জোন অফ লাইটকে সব থেকে বেশি শোষণ করে, এবং একেই আমরা বলবো আমরা ডিটেলসে বুঝতে পারবো হোয়াট ইজ অ্যাবসর্পশন স্পেকট্রাম, রাইট। তো এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা ওয়েভলেন্থ লিখেছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা অ্যাবসর্পশন লিখেছি। ওকে, এবং এক্ষেত্রে 380 থেকে 760 ন্যানোমিটার এক্স অ্যাক্সিস বরাবর, এগুলো হচ্ছে ওয়েভলেন্থ। এবং তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, দুটো ওয়েভলেন্থ মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্লু জোন অফ লাইটের ওয়েভলেন্থ 470 থেকে 500 এবং রেড জোন অফ লাইটের ওয়েভলেন্থ 650 থেকে 760। ওকে, তাহলে দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে ক্লোরোফিল সব থেকে বেশি পরিমাণে শোষণ করছে ব্লু জোন অফ লাইটকে এবং রেড জোন অফ লাইটকে। সুতরাং ব্লু এবং রেড জোন অফ লাইটে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়। কিন্তু এক্ষেত্রে যে অ্যাবসর্পশন বা ক্লোরোফিল দ্বারা যে লাইটের যে শোষণের পরিমাণ এক্ষেত্রে কম, অর্থাৎ বাকি যে রিজিয়নগুলো আছে সেগুলোতে কম, কিন্তু ব্লু এবং রেড জোন অফ লাইট আমরা দেখতে পাচ্ছি যে শোষণের হার অনেক বেশি। ওকে, এবং সেই জন্যই এটা হচ্ছে অ্যাবসর্পশন স্পেকট্রামের গ্রাফ। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকশন স্পেকট্রাম। সো হোয়াট ইজ অ্যাকশন স্পেকট্রাম বা সালোক সংশ্লেষের কার্যপ্রণালী কাকে বলে? অক্সিজেন ইজ ইভলভ ডিউরিং দ্য ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইজ রিডিউসড এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। দ্য ভিজিবল লাইট স্পেকট্রাম ইন হুইচ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্য অক্সিজেন ইজ ইভলভড আর কল্ড দ্য অ্যাকশন স্পেকট্রাম। অর্থাৎ দৃশ্যমান আলোক বর্ণালীর যে অংশে সব থেকে বেশি পরিমাণে অক্সিজেন উৎপন্ন হয় তাকেই আমরা বলবো অ্যাকশন স্পেকট্রাম বা কার্যবর্ণালী। সো ফটোসিনথেসিস অকার্ড মেনলি ইন দ্য ব্লু অ্যান্ড দ্য রেড জোন অফ লাইট, কারণ ব্লু এবং রেড জোন অফ লাইটে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়। ওকে, সো ব্লু জোন অফ লাইট ইজ দ্য মোস্ট সুইটেবল দেন দ্য রেড জোন, কিন্তু রেড জোনের তুলনায় ব্লু জোন অফ লাইট আরও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের আলোচনা প্রধানত রেড জোন অফ লাইটে সীমাবদ্ধ থাকবে, এবং রেড জোন অফ লাইটকে 650 থেকে 760 ন্যানোমিটার, এবং তোমাদেরকে দুটো বিষয় মনে রাখতে হবে, একটা হচ্ছে 680 ন্যানোমিটার এবং আর একটা হচ্ছে 700 ন্যানোমিটার। ওকে, এবং 680 ন্যানোমিটারে PS2 কাজ করে এবং 700 ন্যানোমিটারে PS1 কাজ করে। হোয়াট ইজ PS2 অ্যান্ড হোয়াট ইজ PS1 আমরা একটু পরে আসবো। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট অ্যান্ড কোয়ান্টাম ইল্ড। The amount of the quanta required for the formation of one molecule of the oxygen is called the quantum requirement. অর্থাৎ এখনো অক্সিজেন তৈরি করার জন্য যত কোয়ান্টা আলোকের প্রয়োজন হয় তাকেই বলা হয় কোয়ান্টাম রিকোয়ারমেন্ট। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ দ্য অক্সিজেন ইভলভ বাই দ্য ওয়ান কোয়ান্টা কল্ড দ্য কোয়ান্টাম ইল্ড। অর্থাৎ একটি কোয়ান্টা যত পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তাকেই আমরা বলবো কোয়ান্টাম ইল্ড। ওকে, 8 কোয়ান্টা ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রোডাকশন অফ ওয়ান মলিকুল অফ দ্য অক্সিজেন, এবং এখনও অক্সিজেন তৈরি করার জন্য 8 কোয়ান্টা শক্তি লাগে। সুতরাং কিন্তু তাহলে 1 কোয়ান্টা ইজ রিকোয়ার্ড, অর্থাৎ 1 কোয়ান্টা যত পরিমাণ অক্সিজেন তৈরি করে সেটা হচ্ছে 1/8 বা 12% অর 0.12%। ওকে, সো কোয়ান্টাম ইল্ড ইজ অলওয়েজ ইন দ্য ফ্র্যাকশন, সুতরাং কোয়ান্টাম ইল্ড সবসময় ফ্র্যাকশানে থাকবে। এবারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় দেখব, সেটা হচ্ছে রেড ড্রপ বা লোহিত চ্যুতি। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, ইন 1942 Emerson and the Lewis observed the quantum yield and the photosynthetic rate in the chlorella. Emerson এবং লিউইস 1942 সালে তারা ক্লোরেল্লা নামক শৈবালে ফটোসিনথেসিস পদ্ধতি পর্যবেক্ষণ করছিলেন, এবং সেক্ষেত্রে কোয়ান্টাম ইল্ড তারা পর্যবেক্ষণ করছিলেন, এবং দে এক্সপেরিমেন্ট অন দ্য রেড জোন অফ লাইট, এবং তারা রেড জোন অফ লাইটে তারা এক্সপেরিমেন্ট করছিলেন। ওকে, এবং দে ইন্ট্রোডিউস দ্য মোনোক্রোম্যাটিক লাইট, এবং তারা মোনোক্রোম্যাটিক লাইট দিয়ে তারা দেখছিলেন যে কোয়ান্টাম ইল্ডের পরিমাণ, অ্যান্ড অবজার্ভ দ্যাট দ্য কোয়ান্টাম ইল্ড ইন ইচ ফেজ, এবং প্রত্যেকটা ফেজে কোয়ান্টাম ইল্ড কীরকম হবে সেটা তারা লক্ষ্য করছিলেন। সুতরাং এক্ষেত্রে তোমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছ, এবং এই গ্রাফে 680 থেকে 760 ন্যানোমিটার অর্থাৎ রেড জোন অফ লাইট আছে। তো 680 ন্যানোমিটারের থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত কোয়ান্টাম ইল্ড মোটামুটি কনস্ট্যান্ট থাকে, কিন্তু 700 ন্যানোমিটারের পরে কোয়ান্টাম ইল্ডের পরিমাণ হঠাৎ কমে যায়, অর্থাৎ সালোক সংশ্লেষের হার হঠাৎ করে কমে যায়। সুতরাং 700 ন্যানোমিটারের বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে যে সালোক সংশ্লেষের হার হঠাৎ করে কমে যায় এটাকেই বলা হয় রেড ড্রপ বা লোহিত চ্যুতি। সো ফটোসিনথেসিস সাডেনলি ড্রপ অ্যাট দ্য রেড জোন অফ লাইট, সো দিস ইজ কল্ড লোহিত চ্যুতি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লোহিতচ্যুতি হলো ইমার্সনের ফার্স্ট এফেক্ট। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমার্সন সেকেন্ড এফেক্ট অর দ্য এনহ্যান্সমেন্ট এফেক্ট। এবং ক্লোরেলা নামক শৈবালে যখন আমরা লোহিতচ্যুতি বা ক্লোরেলা নামক শৈবালে ইমার্সন এবং লিউইস যে পর্যবেক্ষণ করছিলেন সেটা হচ্ছে রেড জোন অফ লাইটে বা 700 ন্যানোমিটারের বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলোতে হঠাৎ করে সালোক সংশ্লেষের হার কমে যায়, এটাকেই বলা হয় লোহিতচ্যুতি। তো ইমার্সনের এনহ্যান্সমেন্ট এফেক্ট আমরা কাকে বলে একটু দেখে নিই। ওকে, তো এক্ষেত্রে আমরা এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা যেটা এঁকেছি সেটা হলো বিভিন্ন রেড জোন অফ লাইটের তরঙ্গদৈর্ঘ্য এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কোয়ান্টাম ইল্ড। তো 650 ন্যানোমিটার আলো যদি আমরা ক্লোরেল নামক শৈবালে দিই তাহলে যে পরিমাণ কোয়ান্টাম ইল্ড হবে, সুতরাং এক্ষেত্রে 650 ন্যানোমিটারের সুইচ অন অর্থাৎ আলোক দেওয়া হলো এবং তারপরে অফ হলো অর্থাৎ সালোক সংশ্লেষ বন্ধ হয়ে গেল। 700 ন্যানোমিটারে অন হলো অর্থাৎ সালোক সংশ্লেষ শুরু হলো এবং অফ হলো অর্থাৎ সালোক সংশ্লেষ বন্ধ হয়ে গেল। তাহলে 650 ন্যানোমিটারের তরঙ্গদৈর্ঘ্যের আলোতে যে পরিমাণ কোয়ান্টাম ইল্ড হবে এবং 700 ন্যানোমিটারের তরঙ্গদৈর্ঘ্যের আলোতে যে পরিমাণ কোয়ান্টাম ইল্ড হবে সেপারেটলি, এই দুটো আলোকে যদি আমরা একসঙ্গে প্রয়োগ করি তাহলে কোয়ান্টাম ইল্ডের পরিমাণ এই দুজনের মিলিত প্রভাবের যোগফলের থেকেও অনেক বেশি হয় এবং এটাকেই বলা হয় ইমার্সন্স এনহ্যান্সমেন্ট এফেক্ট। এবং ইমার্সন্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট এটাই প্রমাণ করে যে সালোক সংশ্লেষ পদ্ধতিতে দুটি ফটো সিস্টেম থাকে। একটি ফটো সিস্টেম 680 ন্যানোমিটার বা 650 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা উদ্দীপ্ত হয় এবং আরও একটা ফটো সিস্টেম 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক দ্বারা উদ্দীপ্ত হয় এবং 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক দ্বারা উদ্দীপ্ত হয় PS2 এবং 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক দ্বারা উদ্দীপ্ত হয় PS1। ওকে, তাহলে একেই বলা হয় ইমার্সন্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট। তো আমরা দেখলাম যে রেড জোন অফ লাইটকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটা হলো রেড জোন এবং আর একটা হলো ফার রেড জোন। এবং রেড জোন অফ লাইটে ফটোসিনথেসিস রেট নর্মাল থাকে, কিন্তু ফার রেড জোনে অর্থাৎ 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষের হার হঠাৎ করে কমে যায়, যেটা ছিল রেড ড্রপ। ওকে, কিন্তু ফার রেড জোন এবং রেড জোন অর্থাৎ 650 এবং 700 ন্যানোমিটার উভয় তরঙ্গদৈর্ঘ্যের আলোকে যদি আমরা মিলিতভাবে প্রয়োগ করি তাহলে ভেরি হাই, তাহলে কোয়ান্টাম ইল্ডের পরিমাণ অনেক বেশি হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 650 এবং 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকে একত্রে প্রয়োগ করা হয়েছে, তাহলে এক্ষেত্রে সালোক সংশ্লেষের হার অনেক বেশি হবে। ওকে, বাই দ্য কম্বিনেশন অফ দ্য রেড অ্যান্ড দ্য ফার রেড জোন, অর্থাৎ রেড জোন এবং ফার রেড জোনের কম্বিনেশনের তুলনায় অনেক বেশি হবে এবং একেই বলা হয় ইমার্সন্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট। সো 650 প্লাস 700 ন্যানোমিটার কম্বাইন্ড লাইট কোয়ান্টাম ইল্ডের পরিমাণ যেটা হবে ভেরি গ্রেটার দেন দ্য সেপারেট of the 650 ন্যানোমিটার কোয়ান্টাম ইল্ড প্লাস সেপারেট 700 ন্যানোমিটার কোয়ান্টাম ইল্ড, এবং একেই বলা হয় ইমার্সন্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট। এবং ইমার্সন্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট ক্লিয়ারলি রিভিলড, এটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে ফটোসিনথেসিস অকার্ড বাই দ্য কম্বিনেশন অফ দ্য টু সেপারেট সিস্টেম, একটা PS1 এবং আরও একটা হচ্ছে PS2। PS1 অ্যাক্টিভেটেড বাই 700 ন্যানোমিটার অ্যান্ড PS2 অ্যাক্টিভেটেড বাই 680 ন্যানোমিটার। ওকে, তাহলে আমরা ইমার্সন্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট আমরা দেখে নিলাম। ওকে, সিস্টেম অ্যাকচুয়ালি ফটো সিস্টেমের গঠন অর্থাৎ ফটো সিস্টেম কোথায় থাকে? ফটো সিস্টেম ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে থাকে এবং ক্লোরোপ্লাস্টের গ্রানার যে থাইলাকয়েড, যে এর আগেই আমরা যখন স্ট্রাকচার পড়ছিলাম ক্লোরোপ্লাস্টের, তো থাইলাকয়েডের বাইরের দিকে যে অংশ সেটা হচ্ছে নন অ্যাপ্রেসড পার্ট এবং ভিতরের দিকে যে অংশ সেটা হচ্ছে অ্যাপ্রেসড পার্ট, এবং নন অ্যাপ্রেসড পার্টের দিকে থাকে PS1 এবং অ্যাপ্রেসড পার্ট বা ভিতরের দিকে থাকে PS2। সমস্ত ফটো সিস্টেমের যে অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো কোর ক্লোরোফিল। ওকে, এবং কোর ক্লোরোফিলের ভিতরে অসংখ্য ক্লোরোফিল এ থাকবে এবং একদম কেন্দ্রে যেটা থাকবে সেটা হলো রিয়াকশন সেন্টার। এবং কোর ক্লোরোফিল আরও বিভিন্ন রকমের ফটোসিনথেটিক পিগমেন্ট দ্বারা পরিবৃত থাকে এবং সেগুলোকে বলা হয় লাইট হারভেস্টিং কমপ্লেক্স। অ্যাকচুয়ালি ভিজিবল লাইট বা দৃশ্যমান আলোক বর্ণালী কে শোষণ করবে লাইট হারভেস্টিং কমপ্লেক্স বা অ্যান্টেনা কমপ্লেক্স। ওকে, যেমন এই লাইট হারভেস্টিং কমপ্লেক্সে যেগুলো থাকে সেটা হলো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েডস। তো এরা সূর্যালোক শোষণ করার পরে এটাকে হচ্ছে কোর ক্লোরোফিলের মধ্যে প্রেরণ করবে এবং ক্লোরোফিল থেকে রিয়াকশন সেন্টারে যাবে। এবং ফটোসিস্টেম 2 এর যে রিয়াকশন সেন্টার সেক্ষেত্রে ক্লোরোফিল এ 680 থাকে এবং ফটোসিস্টেম 1 এর যে রিয়াকশন সেন্টার সেক্ষেত্রে ক্লোরোফিল এ 700 থাকে। ওকে, আমরা একটু দেখে নিই যে ফটোসিস্টেম এর গঠনটা কেমন হয়। তো ফটোসিস্টেমের মধ্যে কোর ক্লোরোফিল থাকবে এবং কোর ক্লোরোফিলের ভিতরের দিকে থাকবে রিয়াকশন সেন্টার। ওকে, এবং রিয়াকশন সেন্টারের মধ্যে PS2-তে থাকবে ক্লোরোফিল এ 680 বা P680 এবং এক্ষেত্রে থাকবে PS1-এ থাকবে ক্লোরোফিল এ 700 আর P700। ওকে, এবং লাইট হারভেস্টিং কমপ্লেক্সে ক্লোরোফিল এ, অন্যান্য ক্লোরোফিল এ অর্থাৎ অ্যাক্সেসরি পিগমেন্ট এবং ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েডস থাকে। সো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে রিয়াকশন সেন্টার এবং সূর্যালোক এই রিয়াকশন সেন্টারে আসে এবং ক্লোরোফিল একে আঘাত করে, তার ফলে ক্লোরোফিল থেকে ইলেকট্রন বিচ্যুত হয় এবং ইলেকট্রন এবার বিভিন্ন
ইলেকট্রন পরিবহন তন্ত্রের মধ্যে দিয়ে পরিবাহিত হয় এবং তাকে আমরা বলবো সাইক্লিক এবং নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট। তো যাই হোক, এক্ষেত্রে যে রিয়াকশন সেন্টার থাকে এবং অ্যান্টেনা কমপ্লেক্স অর্থাৎ ক্যারোটিনয়েডস, ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ ইত্যাদি এই আলোককে শোষণ করে এরা সরাসরি রিয়াকশন সেন্টারে পাঠায়। ওকে, এবং PS1-এ P700 অর্থাৎ রিয়াকশন সেন্টারে ক্লোরোফিল A700 থাকে। এরাও 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোককে শোষণ করবে ক্যারোটিনয়েড, ক্লোরোফিল বি এবং ক্লোরোফিল এ, এবং এই আলোক চলে আসবে একদম রিয়াকশন সেন্টারে, অর্থাৎ রিয়াকশন সেন্টার এক্ষেত্রে উত্তেজিত হবে। ওকে, এবং PS2-তে যে পিগমেন্ট থাকে 200 থেকে 400টা পিগমেন্ট থাকবে এবং PS1-এ কেবলমাত্র 200টা পিগমেন্ট থাকবে, অর্থাৎ রিয়াকশন সেন্টারে বর্তমান পিগমেন্ট প্লাস অ্যাক্সেসরি পিগমেন্ট, টোটাল পিগমেন্ট থাকবে 200, এবং PS2-তে থাকবে রিয়াকশন সেন্টারে বর্তমান পিগমেন্ট প্লাস অ্যাক্সেসরি পিগমেন্ট, অর্থাৎ 200 থেকে 400টা পিগমেন্ট থাকে বা রঞ্জক থাকে। ওকে, তাহলে তোমরা দেখে নিলে যে কীভাবে অ্যাকচুয়ালি ফটো সিস্টেমের গঠন তোমরা দেখে নিলে, এবং তোমরা দেখে নিলে যে কীভাবে ফটো সিস্টেম উত্তেজিত হয়। ওকে, এবং নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আমরা লাইট রিয়াকশান সম্বন্ধে আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে জেড স্কিম, অর্থাৎ জেড স্কিম কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে জেড স্কিম আলোচনা করব, অর্থাৎ কীভাবে জলের আলোক বিশ্লেষণ ঘটে, কীভাবে বিজারিত NADP তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে ফটোফসফাইলেশন ঘটে, অর্থাৎ আলোকের উপস্থিতিতে কীভাবে ATP তৈরি হয়, এবং এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোক অর্থাৎ সালোক সংশ্লেষের আলোক দশায় এই সমস্ত বিষয়গুলো সম্পন্ন হবে। তাহলে নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আমরা সালোক সংশ্লেষের আলোক দশা বা জেড স্কিম সম্বন্ধে আলোচনা করব, এবং সাইক্লিক এবং নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। ওকে, তাহলে তোমরা এটুকু জেনে রাখবে যে সালোক সংশ্লেষ পদ্ধতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। SSC-তেও কিন্তু বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স সালোক সংশ্লেষ থেকে দিতে পারে। আশা করি এই টিউটোরিয়াল ভিডিও দেখলে তোমাদের সালোক সংশ্লেষ সম্বন্ধে আর কোনো রকম কনফিউশন থাকবে না, এবং সালোক সংশ্লেষ অত্যন্ত হিউজ এবং বিভিন্ন বইতে বিভিন্ন রকমের বিষয় দেওয়া আছে, কিন্তু আমি খুব শর্টে, অর্থাৎ যে বিষয়গুলো জেনারেলি পরীক্ষাতে আসে সেই বিষয়গুলোই আমি কভার করার চেষ্টা করেছি। ওকে, এবং তোমাদের এই ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি তোমাদের আরও কোনো চাহিদা থাকে, অর্থাৎ কোনো বিষয় তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই জানাবে, এবং আমি আমার সময় মতো অবশ্যই সেই ভিডিওগুলো আমি আপলোড করব। ওকে, অর্থাৎ তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী, তোমাদের চাহিদা অনুযায়ী সেই সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করব। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।